অবশেষে সেই দিনটা আমরা দেখেই ফেললাম। মানে সেই দিনটা মানে সিটির চেয়েও আমি বেশি বলবো যে পেপ গার্দিওলার সেই দিনটা দেখে ফেললাম। গত অলমোস্ট ২ দশক ধরে যে লোকটা প্রায় অপরাজেয় হয়ে উঠছিল, মনে হচ্ছিল যে এই লোকটাকে হারানো বা এই লোকটাকে থামায় দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। পৃথিবীর মানে ফুটবলের মানচিত্র বদলে দিয়ে খেলোয়াড়দের ছাপায়ে পৃথিবীর অন্যতম বড় ফুটবল তারকায় পরিণত হওয়া সেই ফুটবল কোচ, পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল ফুটবল কোচ পেপ গার্দিওলার যে অভিযান, এই অভিযানটা একটা বিরাট ধাক্কা খেল। পেপ গার্দিওলা নিজে গতকালকে প্রেস কনফারেন্সে বলছেন যে এই পুরো সময়টা ধরে বার্সার হয়ে যেদিন শুরু করছি সেই থেকে এই সিটিতে প্রতিটা দিন আমি জানতাম যে এরকম একটা দিন আসবে, এরকম একটা দিনের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। প্রত্যেকটা সাফল্য আসতো, প্রত্যেকটা ট্রফি আসতো, আর আমি জানতাম যে এরকম একটা বিপর্যয়ের দিন আসবে। সেই দিনটা অবশেষে আসলো। সেই দিনটা কিভাবে আসলো? টানা 5টা ম্যাচ পেপ গার্দিওলা ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা 5 না, টানা 4 ম্যাচও এর আগে কখনো হারেন নাই। টানা 5টা ম্যাচ হেরে বলা যায় যে গার্দিওলার জয়রথ একটা বিরাট ধাক্কা খেলো। এই ধাক্কাটা কেন খেলো এবং এই ধাক্কাটার পরিণতি আসলে কী? পৃথিবীর কোচিং জগতে কি কোনো একটা পরিবর্তন আসতে যাচ্ছে কিনা, সেই জিনিসটা নিয়ে আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব। গার্দিওলার কোচিং নিয়ে আমার ইচ্ছা আছে একদিন একটু লম্বা করে পডকাস্টের মতো করে কথা বলবো। আপনারা দেখছেন অলরেডি যে আমি একটু প্লে লিস্টে চেঞ্জ আসছি। হয়তো এরকম একটা প্ল্যান আছে যে আগামীতে সব প্রতিদিন যেরকম দুটো কন্টেন্ট দিই, এগুলো একটু ছোট ছোট আকারে করে সপ্তাহে 2 দিন, যে কোনো 2 দিন, আমি জানি না সেই 2 দিন কোন 2 দিন, একটু বড় করে ভিন্ন ভিন্ন বিষয়ে কথা বলবো। কারণ রোজ বড় করলে আমি বুঝতেছি যে আপনারা বিরক্ত হচ্ছেন। তো গার্দিওলার কোচিং এবং তার লিগাসি এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো, যে পৃথিবীর কোচিংটারে আসলে এই একটা লোক কিভাবে বদলায় দিচ্ছে, পৃথিবীর কোচিং এখন কিভাবে গার্দিওলামুখী হয়ে গেছে, সে প্যাটার্নটা এবং তার টেকনিক নিয়ে একটু আলোচনা করবো একদিন। আমার খুব প্রিয় সাবজেক্ট। আমি মনে হয় ফুটবলে সবচেয়ে বেশি পড়াশোনা করছি এই পেপ গার্দিওলারে নিয়ে। তো আজকে সেটা নিয়ে আলোচনা না করি, তার সাকসেস তো আপনারা জানেন। বার্সেলোনায় হাত দেওয়ার পরে বার্সেলোনাতে জেতেন নাই এমন কিছু নাই, এক সিজনে 6টা ট্রফিও জিতছেন। এরপর বায়ার্নে গেছেন, বায়ার্নেও একই অবস্থা, বায়ার্নেও জিতেন নাই এমন কিছু নাই। সেখান থেকে সিটিতে আসছেন, সিটিতে এসে তো আসলে একেবারে ওই আলেকজান্ডার হয়ে উঠছেন, যে যার পদতলে আসে নাই এমন কোনো মাটি এই পৃথিবীতে নাই, আসলে আলেকজান্ডার হয়ে উঠছে। সিটির মতো একটা ক্লাব, হ্যাঁ তাদের পিছনে শেখদের বিশাল পেট্রোডলারের খনি আছে, তারপরেও সিটি তো মানে এইগুলো স্বপ্নও দেখে নাই। যা যা গার্দিওলা করে দিচ্ছেন, একের পর এক লিগ, একের পর এক লিগ, ইভেন চ্যাম্পিয়ন্স লিগও। বলা হয় চ্যাম্পিয়ন্স লিগ ছোটদের জন্য না, মানে নতুনদের জন্য না, সেই জিনিসও গার্দিওলা করে দেখাইছেন। কিন্তু অ্যাট লাস্ট গার্দিওলা সেই রথটা থামলো। এবং সেই জয়রথ কেন থামলো, সেই আলোচনাটা আমরা করি। আমি গতকাল থেকে এই শুরুতে একটা জিনিস বলি যে আপনারা জানেন, যারা আমার কন্টেন্ট দেখেন তারা মোটামুটি জানেন যে এখন আর আমি আগের মতো রেগুলার ফুটবল দেখতে পারি না, কিন্তু যে কন্টেন্টটা করব বলে ঠিক করি ওই উপলক্ষে কিছু খেলা দেখে নেই। ফলে এই কন্টেন্টটা করব বলে, যে সিটির এই অবস্থা কেন হলো, গার্দিওলার এই অবস্থা কেন হলো, এটা করব বলে আমি একটু টুকটাক দেখলাম, দেখতে গিয়ে এবং টুকটাক গোটাগুটি করতে গিয়ে আমার 6-7টা পয়েন্ট মনে হয়েছে যে এগুলো আসলে মূল কারণ এই সিটির এই মহাপতনের। এই যে টটেনহামের কাছে অ্যাওয়ে ম্যাচে হেরে শুরু হয়েছিল এবং অ্যাট লাস্ট টটেনহামের কাছে ঘরের ম্যাচে 4-0 গোলে হারছে, এটা ভয়ানক একটা ব্যাপার, ভয়ানক একটা ব্যাপার। কিন্তু কেন হলো? প্রথম পয়েন্ট হচ্ছে আমার কাছে মনে হয় রদ্রি, একেবারে মানে সবচেয়ে বড় পয়েন্ট মনে হয় রদ্রির না থাকা। দেখেন গার্দিওলা এই যে এর আগের ম্যাচটার প্রিভিউ ডেতে প্রেসে এসে একটা কথা বলতেছিল যে আমাকে যদি বার্সেলোনায় থাকতে বলা হতো যে একটা পুরো সিজন মেসি ছাড়া খেলতে হবে, আমার যেরকম অসহায় লাগতো ঠিক একই রকম অসহায় লাগতেছে এখন এই সিজনটা খেলতে গিয়ে রদ্রিরে ছাড়া। অনেকে হয়তো সিটির জন্য রদ্রি কি, যারা রেগুলার খেলা দেখেন না আমার মতো, তাদের জন্য বোঝা একটু কঠিন যে রদ্রি তো ডিফেন্সিভ মিডফিল্ডার, রদ্রি তো মেসি না। মেসি হইতে পারে পেপ গার্দিওলার বার্সেলোনার বোমোরা, প্রাণ বোমোরা, কিন্তু রদ্রি কী করে প্রাণ বোমোরা হয়? ইয়ে তো কোথাও প্রাণ বোমোরা ছিল না, মাসচেরানো, বুস্কেটস, এরা তো কেউ ইয়ে ছিল না, প্রাণ বোমোরা ছিল না। তাহলে কি করে আমরা বলতেছি যে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার সে সিটির প্রাণ বোমোরা? এইখানে আপনার একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে গার্দিওলা এখন যে ফুটবল খেলান বার্সেলোনা থেকে বের হওয়ার পরে, সেইটা ঠিক ক্লাসিক টিকি টাকা না। ক্লাসিক টিকি টাকাকে আপনি অনেকটা লাতিন ফুটবলের সঙ্গে মিলাতে পারেন,
দুটোই পাসিং ফুটবল, মোটামুটি হাই প্রেসিং ফুটবল, কিন্তু অতটা কাউন্টার অ্যাটাক নির্ভর না। টিকিটাকাও কাউন্টার অ্যাটাকই বেশি করতে পছন্দ করে, কিন্তু টিকিটাকা যেটা হয় যে হাই প্রেসিংয়ের বদলে নিজেদের অর্ধে জায়গা বড় করে, এইটা হচ্ছে ক্লাসিক টিকিটাকা। আচ্ছা, এইগুলো আরেকদিন আলোচনা করবো না। কিন্তু গার্দিওলা এখন যেটা খেলান বা ফ্লিক যেটা খেলে বা জোয়াকিম লো যেটা খেলতেন, এগুলো হচ্ছে মূলত পাসিং ফুটবল, লাতিন ফুটবলের মতো এগুলো খুব পাসিং ফুটবল, কিন্তু এগুলোর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে হাই প্রেসিং এবং হাইল্যান্ড ডিফেন্স। এই হাই প্রেসিং এবং হাইল্যান্ড ডিফেন্সে খেলাটা আসলে নিয়ন্ত্রণ করে ডিফেন্সিভ মিডফিল্ডার। এটা আপনি যদি ফ্লিকের দলে দেখেন, বা আপনি যদি জোয়াকিম লোর জার্মানির দিকে ফিরে তাকান, বা আপনি ইদানিং সিটি যে খেলাটা খেলতেছে পেপ গার্দিওলার আন্ডারে, দেখবেন যে এখানে মূলত আমরা যেটাকে আগে বলতাম হোল্ডিং মিডফিল্ডার, হোল্ডিং মিডফিল্ডার শব্দটা কি এখন আর আছে আমি জানি না, এখনকার ফুটবল লিটারেচার দেখি না খুব বেশি। ফলে আমাদের সময় আমরা এটার হোল্ডিং মিডফিল্ডার বলতে বেশি পছন্দ করতাম, যে আসলে খেলাটাকে হোল্ড করে রাখবে। আপনি যখন হাইলাইন ডিফেন্সে যাবেন এবং হাই প্রেসে যাবেন, তখন খেলাটা থাকে আসলে ডিফেন্সিভ মিডফিল্ডারের হাতে, কারণ সেই আসলে মূল খেলাটা ক্রিয়েট করে। যদিও পেপ গার্দিওলা বলতে পছন্দ করতেন যে ম্যানুয়েল নয়ার, মানে যখন উনি বায়ার্নে ছিলেন, যে খেলা শুরু হবে, খেলা প্লেমেক শুরু করবে আসলে গোলকিপার, সুইপার কিপার যে। কিন্তু এটা তো কথার কথা, আসলে এই সিস্টেমে খেলা শুরু করে হচ্ছে আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার। মানে সেই আসলে কিন্তু যতই আপনার ওপরে একটা ডিপ্লাইং মিডফিল্ডার থাক, তার উপরে অ্যাটাকিং মিডফিল্ডার থাক, আসলে কিন্তু মূল অ্যাটাক শুরু করবে ডিফেন্সিভ মিডফিল্ডার। একই সঙ্গে আরেকটা ভয়ানক ব্যাপার আছে, সেটা হচ্ছে যেহেতু আপনি হাইলাইন ডিফেন্স করতেছেন, মানে আপনাকে প্রতিপক্ষকে অফসাইডে আটকাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ তা না হলে আপনি দৌড়ায় প্রতিপক্ষের স্ট্রাইকারে কাউন্টার অ্যাটাকের সময় ধরতে পারবেন না, হেরে যাবেন। হেরে গেলে যেটা হচ্ছে 4 গোল খেয়ে ফেলছে, সেক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ডারকে আবার সেন্ট্রাল ডিফেন্ডারের রোল প্লে করতে হয় বেশিরভাগ সময়। তা না হলে সে যদি কোনোভাবে ওই ফাইনাল ট্যাকল দিতে না পারে, তখন ওই 3জন বা 4জন যে এক লাইনে দাঁড়ানো থাকে হাইলাইন ডিফেন্সে, ওদের পক্ষে প্রায় অসম্ভব হয় অফসাইড ট্র্যাপ না করে প্রতিপক্ষের অ্যাটাকারকে দৌড়ায় ধরা। তার মানে বুঝলেন যে একটা লোককে আসলে ওই ক্লাসিক লাতিন ঘরানার যে ডিপ্লাইং মিডফিল্ডার, তার চেয়ে বড় ভূমিকা প্লে করতে হয়। তাকে মূলত অ্যাটাকেরও উৎস সে, আবার ডিফেন্সেরও মূল লোক সে। তার মানে রদ্রি, আপনি যদি একটু তাত্ত্বিকভাবে দেখেন, তাহলে রদ্রি সিটির জন্য যত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আপনি ফুটবল ইতিহাসেই এরকম গুরুত্বপূর্ণ খেলোয়াড় কোনো দলের জন্য খুব কম পাবেন। তো সেই খেলোয়াড়টা, এটা আমি জানি না পেপ গার্দিওলা কেন এরকম বিকল্পহীন একটা পজিশন তৈরি করলেন, যেখানে রদ্রিকে ছাড়া আরেকটা ছেলে আছে কি জানো, গত সিজনে 2-1 ম্যাচে রদ্রি ব্যাকআপ করছে এবং বেশ ভালোই ভালোই, কিন্তু এই সিজনে ওই ছেলেটাও অনেকটা আনঅ্যাভেলেবেল। ফলে রদ্রি না থাকায় ওরা যেটা হচ্ছে ডিফেন্স এবং অ্যাটাক তৈরি হওয়া দুটোই শেষ হয়ে গেছে। আমরা প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বললাম, দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইনজুরি। এটা আসলে ওই সব পয়েন্টে যতগুলো পয়েন্ট বলবো তার বেশিরভাগের উৎস দেখবেন ইনজুরি, কারণ রদ্রি নাই তো ইনজুরির কারণে তার সিজন শেষ হয়ে গেছে। এ বাদে ইনজুরির কারণে দেখেন ডি ব্রুইনা গত ম্যাচের আগ পর্যন্ত খেলতে পারে নাই, গত ম্যাচে বদলি হিসাবে নামছে। ডি ব্রুইনার মানে যে ডি ব্রুইনাকে আমরা দেখে অভ্যস্ত, তাই সেটার আশেপাশেও ছিল না। এখন ডি ব্রুইনা না থাকাতে কি হয়েছে, এদিকে ডিফেন্সিভ মিডফিল্ড থেকে অ্যাটাক শুরু হচ্ছে না। যদি বা গুন্ডোগান যে ওই রোলটা প্লে করার চেষ্টা করতেছে, তাও সেও ইনজুরিতে ছিল, সেও অনেকটা হাফ ফিট অবস্থায় খেলতেছে, সেও ওই রদ্রি কোনোভাবেই না, তার পজিশনও তো রদ্রির পজিশন না, সে আসলে মেকশিফট হিসাবে খেলতেছে। গুন্ডোগান শুরু করার পরে এরপরে অ্যাটাকটা আগায় নিয়ে যাবে কে? এরপরে অ্যাটাকটা মূল যে অ্যাটাকিং মিডফিল্ডারের রোল, সেটা করার তো কেউই নাই। ডি ব্রুইনা যদি ফুল ফর্মে না থাকে, হাফ ফিট অবস্থায় গত ম্যাচে মাঠে নামছে, তাহলে তো অ্যাটাক তৈরি হবে না। ফলে দেখেন আপনি প্রথমে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার নাই, যে কিনা এই সিস্টেমের সেরা খেলোয়াড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এর উপরে সেন্ট্রাল মিডফিল্ড থেকে যে অ্যাটাকটা উঠবে উপরে, সেই করার জন্য ডি ব্রুইনা নাই। এরপরে আরেকটা ঝামেলা, 2 নম্বর পয়েন্ট কিন্তু আমরা শেষ করে ফেলছি। এরপরে আরেকটা ঝামেলা হচ্ছে যে এরকম সিস্টেম অবস্থায়, এরকম প্রতিকূল একটা অবস্থায়, যখন ডিফেন্সিভ মিডফিল্ড ঠিকমতো রোল প্লে করতে পারতেছে না, সেন্ট্রাল মিডফিল্ড থেকে অ্যাটাক আসতেছে না, তখন পেপের কি দরকার ছিল? তখন পেপের হাতে একটা দরকার ছিল অ্যাটাকিং ফরওয়ার্ড, যে কিনা নিচে নেমে, মানে মিডফিল্ডে নেমে, প্রয়োজনে ডিপ মিডফিল্ডে নেমে বল নিয়ে উপরে এসে কারোর সঙ্গে 1-to-1 করে বা একা দৌড়ায় ড্রিবল করে ঢুকে একা অ্যাটাক তৈরি করতে পারে।
সেরকম একটা অপশান তার হাতে ছিল। কিন্তু কী আশ্চর্য, এই সিজনের শুরুতে সে জুলিয়ান আলভারেজরে ছেড়ে দিল। তার মানে আপনি যদি লাইন ধরে কল্পনা করেন, তার মানে পেপ গার্দিওলার হাতে এখন কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নাই, যে হাই লাইন ডিফেন্স এবং হাই প্রেসিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করার কথা। কোনো অ্যাটাকিং মিডফিল্ডার নাই, মানে কেভিন ডি ব্রুইনার মতো কেউ নাই, এবং কোনো ক্রিয়েটিভ ফরওয়ার্ড নাই যে কিনা একটু নিচে নেমে বল নিজে বানায় উপরে নিয়ে আসতে পারে। কে আছে? আর্লিং হল্যান্ড। আমি মানে আমার জীবনে তো বহু ফুটবলীয় কথাবার্তা নিয়ে বিরক্ত হয়েছি। ইদানিং যেমন ভিনি জুনিয়ররে অনেকে রোনালদো বানায় দিচ্ছে, অনেকে মেসি বানায় দিচ্ছে। এইরকম বিরক্তিকর তুলনা শুনতে শুনতে আসলে মানে মাঝে মাঝে মনে হয় যে আমি বুঝি না নাকি দিন দুনিয়াটা এমনি চলে। হালান্ড যখন ঘন্টা ঘন্টা গোল করা শুরু করলো গত সিজন পর্যন্ত, তখন এই পৃথিবীর প্রায় সবাই, দেখি ইউরোপিয়ান মিডিয়া পর্যন্ত, ইউরোপিয়ান মিডিয়ার তো একটা মজা আছে, ইংল্যান্ডে আপনি মোটামুটি 2-3টা গোল করতে পারলে এক ম্যাচে আপনারে মেসি তো মেসি, পেলে পেলে ম্যারাডোনারে ছাড়াই দিবে। ইংল্যান্ডে আপনি একটু ভালো খেলা মানেই আপনি লিজেন্ড হয়ে গেছেন। ওই ইংলিশ মিডিয়ার ব্যাপারটা বুঝি, তারপরেও মানুষ কেমনে পারে আর্লিং হ্যালান্ডরে রোনালদো মেসি বানায় ফেলছে। মানে একটা ভাই পোচার স্ট্রাইকার, যে বক্সে দাঁড়ায় থাকে, কেউ তারে বল দিলে সে গোল করবে। আপনি মানে উইথ ডিউ রেসপেক্ট লাউতারো মার্টিনেজরে হালান্ডের মতো অবস্থায় দাঁড় করায় দেন, দাঁড় করায় দিয়ে পিছনে কেভিন ডি ব্রুইনারে রাখেন, পাশে ফোডেনরে রাখেন, এবং পিছনে ইয়েরে রাখেন, রদ্রিরে রাখেন। লাউতারো মার্টিনেজ যদি হালান্ডের চেয়ে কম গোল করে তখন এসে আমারে বলেন। এইটা একটা পোচার স্ট্রাইকারের কাজ। আপনি এখান থেকে যত যোগান পাবেন তত বেশি গোল করবেন। সিজনে 50টা করবেন, 60টা করবেন, তাতে মেসি রোনালদো হওয়া যায় না। মেসি রোনালদো হইতে গেলে আপনাকে বল ক্রিয়েট করতে হবে, ড্রিবল করতে হবে, ওই স্পিডে বল নিজেদের হাফে নেমে বল বানায় এনে তারপরে গোল করতে হবে, যেটা মেসি রোনালদো করে। দে ওয়ার উইঙ্গার, কিন্তু কি হয়েছে আলটিমেটলি, তারা পেলে মেক করছে, অ্যাসিস্ট করছে, গোল বানাইছে এবং নিজেরা গোল করছে। এই জিনিস হালান্ডে দিয়ে জীবনেও হবে না। সে বক্স থেকে নামতেই পারে না। আপনি তার পাইপলাইন একদিনের জন্য কেটে দেন, সে আর গোল পাবে না, যেটা হচ্ছে এই সিজন ধরে আপনারা দেখতেছেন যে তার জন্য কেভিন ডি ব্রুইনা নাই, ফোডেন নাই, ইয়ে নাই, রদ্রি নাই, ফলে সে গোল পাচ্ছে না। সে হতাশের মতো ঘুরে বেড়াচ্ছে। অনেকেই বলতেছে হালান্ড ফর্মে নেই। আমি বলি হালান্ড এইটাই তার ফর্ম। সে সারা জীবন এই খেলাটাই খেলে আসছে। সে বক্সে আগেও দাঁড়ায় থাকতো, এখনও দাঁড়ায় আছে। আগে তারে ফোডেন আর কেভিন ডি ব্রুইনা বল দিত, এখন বল দেওয়ার কেউ নাই। এরকম একটা পরিস্থিতিতে পেপের হাতে দরকার ছিল জুলিয়ান আলভারেজকে। হালান্ডের তুলে বা হালান্ডের রেখে, হালান্ডের যদি আপনি আউট অ্যান্ড আউট স্ট্রাইকার হিসেবে রাখেন, আলভারেজ অনায়াসে অ্যাটাকিং ফরওয়ার্ড হিসাবে খেলতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার বলতেছেন, অ্যাটাকিং ফরওয়ার্ড হিসাবে খেলতে পারে, মানে ইয়ের নিচে, হালান্ডের একটু নিচে। তখন হালান্ডেরও গোল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, আর আলভারেজ তো ওইটা কাভার করে দিবে। এরকম একটা অবস্থা হলে ফরওয়ার্ডটা হয়তো ঠিক থাকবে। তার মানে পেপ গার্দিওলা সর্বার্থে তার টিমের সব শক্তি হারায় ফেলছে। এর মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটা পয়েন্ট, মানে 6-7টা পয়েন্টের কথা বলছিলাম, অলমোস্ট 5টা পয়েন্ট বলে ফেলছি। আর একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যে ওদের ডিফেন্স লাইন তো অলমোস্ট একই আছে গত বছরের মতো, কিন্তু এই ডিফেন্সটা আমার কাছে মনে হচ্ছে যে ইংরেজিতে এটা কী বলে ভুলে গেছি, আত্মতৃপ্তিতে বোগা বা হারায় ফেলা, মোজোটা হারায় ফেলা, সেই জিনিসটা আমি লাস্ট কয়েকটা ম্যাচের হাইলাইটস দেখতে গিয়ে মনে হলো যে হাইলাইন ডিফেন্সের ওই যে আপনার থাকতে হয়, একদম লাইন বরাবর থাকতে হয়, 1 ইঞ্চি এদিক ওদিক হওয়া যাবে না। একজন যদি পিছায়, 4জনকে একই তালে পিছাতে হবে। এটা নিয়ে ওই যে বার্সেলোনার ওই পিচ্ছি ছেলেটা, কি যেন নাম, কুবার্সি একটা সুন্দর ইন্টারভিউ দিচ্ছে, দেখেন বা একদিন এটা বলবো না, যে কুবার্সি বলতেছিল যে আমাদের পায়ের বুড়া আঙুলটা, ব্যাক হিলটা কার কয় ইঞ্চি পেছনে সরবে, কার কয় ইঞ্চি সামনে আগাবে, এটা ড্রামের ছন্দের মতো তৈরি করা আছে। এটা যদি কেউ একজন একটু এদিক ওদিক করতে ভুল করে, সঙ্গে সঙ্গে আমরা অফসাইড ট্র্যাপ মিস করে ফেলবো এবং গোল হয়ে যাবে, ওটা দৌড়ায় আমরা ধরতে পারবো না। তাই এইটা খুব সিরিয়াস একটা ইস্যু। হাইলাইন ডিফেন্সে আপনি যখন খেলতেছেন, ওই লাইন, ওই সমন্বয় যদি একটু সেতারের তারের থেকে একটু কেটে যায়, আপনি গোল খাইতে থাকবেন, কাউন্টার অ্যাটাক প্রতিটা হবে আর প্রতিটাতে গোল খাবেন। তাই হচ্ছে ওই ডিফেন্স লাইন সেই রোলটা প্লে করতে পারতেছে না। এটা পেপ গার্দিওলার দুর্ভাগ্য। আর সবই দুর্ভাগ্য, 6-7জন প্লেয়ার একই সিজনে একই সঙ্গে ইনজুরিতে পড়া, টিমে এরকম একটা সমন্বয়হীনতা তৈরি হওয়া। পেপ গার্দিওলার দোষ বলতে আমি শুধু দেখি হচ্ছে আলভারেজে ছেড়ে দেওয়া, এছাড়া বাকিটাতে তার কিছু করার ছিল না। যদিও করার ছিল,
বিপুল পেট্রোডলার পাইছে। একসময় সে দাবি করছে বা পৃথিবীর সবাই দাবি করছে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রিজার্ভ বেঞ্চ বানাইছে। আলটিমেটলি তো আমরা দেখলাম কাজের সময় কাজে লাগতেছে না, যেই 6-7 জন ইঞ্জুরিতে পড়ে গেছে সেই গুন্ডোগানরা আর ওই রোলটা প্লে করতে পারতেছে না। তবে দোষ ত্রুটির আলাপ না করে আসলে আমার কাছে পুরো ব্যাপারটা দুর্ভাগ্য মনে হচ্ছে। টানা 5টা ম্যাচ হারার মতো যে ব্যাপারটা যা যা ঘটছে, সিটির এই দল নিয়ে আসলে মানে ফিরে দাঁড়ানো খুবই কঠিন। যদিও এখান থেকেও এখনও তাদের ওই আগানোর জায়গা আছে। ডি ব্রুইনা মাঠে ফিরছে, আমার ধারণা সে খুব দ্রুত ফর্ম ফিরে পাবে। গুন্ডোগান আর একটু বেটার খেলবে। একটা স্ট্রাইকার আনছে জিরোনা থেকে, কি যেন নাম ছেলেটার, একটা ছেলেরা আনছে, এখনও পর্যন্ত ক্লিক করতে পারে নাই। হয়তো ওই ছেলেটা একটু রোল প্লে করতে পারে, সেক্ষেত্রে হয়তো যেটা পেপ গার্দিওলা বলছে রেলিগেটেডটা হবে না, মান সম্মান বাঁচাইতে পারবে না, কিন্তু গার্দিওলা পরিষ্কার বলে দিচ্ছে যে সে আর এই সিজনে লিগের আশা টাশা করতেছে না, সে এখন মান বাঁচাইতে ব্যস্ত। এখন শেষ প্রশ্ন হচ্ছে যে এটা কি আসলে গার্দিওলারও একটা ছন্দপতন বা একটা অধ্যায়ের শেষ? আমার তা মনে হয় না। দেখেন, গার্দিওলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে বলছিলাম একবার যে টেকনিক নিয়ে আলাপ করবো না, তারপরে একটা বটম লাইন বলে দেই যে গার্দিওলা তার টেকনিকে যত বিবর্তন আনছে, সেই বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকে বায়ার্ন হয়ে এই সিটি পর্যন্ত প্রতি সিজনে, প্রতি মৌসুমে, প্রতি ম্যাচে সে নতুন টেকনিক নিয়ে হাজির হতে পারে। তার সেই যোগ্যতা আছে, সে সেটা করছে। এবং কখনো কখনো ইংলিশ মিডিয়ায় সেদিন গ্যারি নেভিল বলতেছিল যে কখনো কখনো পেপ গার্দিওলার অতি পরীক্ষা এবং অতি পরিবর্তন, অতি টেকনিক্যাল পরিবর্তনও তার জন্য আত্মঘাতী হয়। ফলে যেই লোক এত পরিমাণে অ্যাডাপ্টিভ, সেই লোকের এত দ্রুত শেষ হওয়ার কোনো সুযোগই নেই। হ্যাঁ, যেটা হবে যে সে চুক্তি এক্সটেন্ড করছে আর 1 বছরের জন্য। খুব দারুণভাবে 4th ম্যাচ হারার পরে প্রেস কনফারেন্সে বলছিল, তখনও চুক্তিটা এক্সটেন্ড হয় নাই। তখন সে বলতেছিল, আপনারা তো বলতেছেন যে কি হবে। একটা কথা বলতে পারি যে যদি এখান থেকে সিটি রেলিগেটেড হয়, তাহলে চুক্তি এক্সটেন্ড হোক না হোক আমি সিটির সঙ্গে থাকবো। আমি সিটিকে রেলিগেশন থেকে আবার প্রিমিয়ার লিগে তুলে দিয়ে তবে যাব। তো এর মধ্যে আবার চুক্তি হয়েও গেছে, ফলে আমরা নিশ্চিত থাকতেছি যে আরেক সিজন গার্দিওলা এখানে থাকবে, খেলবে। এরপরে হয়তো সে কোনো ন্যাশনাল টিমের চ্যালেঞ্জ দেবে, স্পেন বা ব্রাজিল। ব্রাজিল নিয়ে অনেক কথা হচ্ছে, আমার একটু বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ সে আমার ধারণা স্পেনের চ্যালেঞ্জ নিতে চাইবে বা জার্মানির চ্যালেঞ্জ নিতে চাইবে। লাতিন ফুটবলে সে যাবে কিনা এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে। ওইটা কেন আছে, ওইটা যেদিন টেকনিক নিয়ে আলাপ করবো গার্দিওলা, সেই দিন বোঝা যাবে। তো যাই হোক, সে পরের ওই লেভেলের সাকসেসের জন্য ছুটবে এবং এখানে সে নতুন কিছু করে দেখাতে চাইবে। মূল ওই থাকবে টিকি টাকা, ওখান থেকে যে বিবর্তনটা করে আসছে সেটাকে কোনো একটা ইন্টারন্যাশনাল ফুটবলে সে এক্সিকিউট করে দেখাতে চাইবে। ফলে গার্দিওলা এখনও তার যে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার, সেটার অর্ধেক পথ পাড়ি দেয় নাই, কারণ মাত্র সে ক্লাব জগৎ জয় করছে, ক্লাবের আলেকজান্ডার হয়েছে। এখন তার আকবর দি গ্রেট হওয়ার পালা। সে আকবর দি গ্রেট হতে গেলে ইন্টারন্যাশনাল ফুটবলে সাকসেস পাইতে হবে। ফলে সিটিতে কি হবে না হবে এটা মোটামুটি চ্যাপ্টার ক্লোজ। হয়তো 26 পর্যন্ত থাকবে, আরও কিছু ছোটোখাটো সাকসেস পাবে বা পাবে না, কিচ্ছু যায় আসে না। গার্দিওলার জন্য এখনও ইন্টারন্যাশনাল ফুটবল জয় করা বাকি আছে। তাকে বিশ্বকাপ জিততে হবে, তাকে ইউরো জিততে হবে বা কোপা জিততে হবে, কনফেডারেশনস কাপ জিততে হবে। আজকাল তো কনফেডারেশনস কাপ হয় না, তাইলে ফিনাল সিমার জিততে হবে। অনেক কিছু জেতার বাকি, অনেক কিছু জেতার বাকি। ফলে গার্দিওলার অন্তত বিদায় এখনই লেখেন না বা সাহস দেখায় না, ওই সাহস দেখানোর কোনো সুযোগই নেই। আমরা এরপর পডকাস্টে আলোচনা করব যে কেন গার্দিওলার নিয়ে এসব কথা বলার সুযোগ নেই। সবাই ভালো থাকবেন, গার্দিওলার জন্য শুভকামনা। সিটিতে তো কোনো স্টেক নাই গার্দিওলা ছাড়া, ফলে তাদের জন্য শুভকামনা না জানালেও চলবে। সবাই ভালো থাকবেন।